নির্বাচন বিলম্ব হলে স্বৈরাচার ফিরে আসতে পারে, বিএনপির আশঙ্কা। রোডম্যাপ ঘোষণায় অস্থিরতা কাটবে আশা জামায়াতের। প্রধান উপদেষ্টার উপর আস্থা আছে জনগণের, বললেন প্রেস সচিব। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের নড়চড় হবে না। প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। সাভার আসুদীয় ধামরাইয়ের সব ভূমি অফিস ঘুষ দুর্নীতিতে জর্জরিত, কর্মচারী দালালদের কাছে অসহায় সেবা প্রত্যাশীরা। কোনো টাকা পয়সা দেই নাই, আমারটা হচ্ছে না। আমি 23 সাল থেকে ঘুরতেছি। টাকা না হলে ভূমি অফিসের সেবার কোনো প্রশ্নই আসে না। ওইখানে ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, চুল পাকাবেন, এই যে আমার মতো চুল পেকে যাবো। জয়পুরহাটে চিরি নদীর ওপর সদ্য নির্মিত ব্রিজে ফাটল, ঠিকাদার ও বরেন্দ্র কর্তৃপক্ষের অনিয়ম দুর্নীতিকে দুষছেন স্থানীয়রা। দেশে 5 কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন, 7% রোগী চিকিৎসার বাইরে, সচেতনতায় জোর বিশেষজ্ঞদের। এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ, বাংলাদেশের অস্তিত্বে মিশে আছেন জাতীয় কবি। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালে আপনাদের সঙ্গে রয়েছি আমি অতসী সেন। এবারে পুরো খবর। ডিসেম্বরের মধ্যে বিএনপি নির্বাচন চাইলেও জামায়াত ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিতে চায়। বিএনপি বিতর্কিত 3 উপদেষ্টার পদত্যাগের দাবি করলেও জামাত কোন উপদেষ্টার পদত্যাগ চায় না। আর এনসিপি বলছে 2 উপদেষ্টার সঙ্গে এনসিপিকে জড়ানো উদ্দেশ্য প্রণোদিত। দ্রুত জুলাই ঘোষণাপত্র, ফ্যাসিবাদের বিচারের দাবি জানিয়েছে এনসিপি। নিয়াজ মোরশেদকে সঙ্গে নিয়ে হাসান মাহমুদের রিপোর্ট। সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ধারাবাহিক বৈঠকে অংশ নেয় বিএনপি, জামাত ও এনসিপি। সন্ধ্যা 7:30টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বৈঠক শেষে সাংবাদিকদের বিএনপি নেতারা জানান, উপদেষ্টা পরিষদের পুনর্গঠন সহ ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তারা। বলেন, বিলম্বিত নির্বাচন হলে স্বৈরাচার ফিরে আসলে তার দায় সরকারকে নিতে হবে। একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা হবে। যে কোনো উছিলায় নির্বাচন যত বিলম্ব করা হবে, আমরা মনে করি জাতির কাছে আবার স্বৈরাচার পুনরায় ফিরে আসার ক্ষেত্র প্রস্তুত হবে। এরপর দ্বিতীয় ধাপে 8:30টায় জামাতের সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে কথা বলেন জামাত আমির। কোনো উপদেষ্টার পদত্যাগ না চেয়ে জামাত আমির বলেন, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলেই সমস্ত অস্থিরতা কেটে যাবে। এবং আমরা মনে করি যে 2টা রোডম্যাপ ঘোষণা করলেই তার অনেকটাই সমাধান হয়ে যাবে। একটা হচ্ছে সংস্কারের রোডম্যাপ, আর একটা হচ্ছে নির্বাচনের রোডম্যাপ। এই 2টাই অতীব গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি। আর তৃতীয় ধাপে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে জাতীয় নাগরিক পার্টি নেতারা বলেন, জুলাই ঘোষণাপত্র ও গণহত্যার বিচার, নির্বাচনের রোডম্যাপ চেয়েছে এনসিপি। তবে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন নাহিদ ইসলাম। নির্বাচনের কথা বলছি, গণপরিষদ এবং আইনসভা নির্বাচন, এই 3টি সমন্বিত একটি পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা বা রোডম্যাপ, যাতে একত্রে সরকার ঘোষণা করে। দলের বা এনসিপির সম্পর্ক নাই, সেটা আমরা আজকে সকালের বক্তব্য আমাদের শেয়ার করেছি। রোববার অন্য দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের সমর্থন দিয়েছে জামায়াত। এনসিপি জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ডিসেম্বর থেকে জুনের 30 তারিখের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব আরও বলেন, স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা। বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, তাকে সমর্থন জানিয়েছে। এছাড়া দেশের জনগণের প্রধান উপদেষ্টার উপর আস্থা আছে বলেও জানান প্রেস সচিব। প্রফেসর ইউনূস বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে। এটা উনি বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে, তাদের সাথে উনি, আমার মনে হয় এই কথাটাই উনি বলবেন। এদিকে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের বিষয়ে বিবৃতি দিয়েছে সরকার। এতে বলা হয়, যদি পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ওপর আরোপিত দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হয়, তবে সরকার সব কারণ জনসমক্ষে উত্থাপন করে
পরবর্তী সিদ্ধান্ত নেবে। বিকেলে প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বিবৃতি দেওয়া হয়। এতে আরও বলা হয়, বৈঠকে অন্তর্বর্তী সরকারের ওপর অর্পিত 3টি প্রধান দায়িত্ব নির্বাচন, সংস্কার ও বিচার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দেশকে স্থিতিশীল রাখতে নির্বাচন, বিচার ও সংস্কার কাজ এগিয়ে নিতে এবং চিরতরে দেশে স্বৈরাচারের আগমন প্রতিহত করতে বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ। নগদে গুনে গুনে নেন ঘুষ। নগদে না থাকলেও সমস্যা নেই, আছে বিকাশে ঘুষ নেওয়ার ব্যবস্থাও। পুরো অফিসের নিয়ন্ত্রণ দালালদের হাতে। এসবই সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ভূমি সংক্রান্ত সব অফিসের বাস্তব চিত্র। ঘুষ ছাড়া এসব অফিসে হয় না কোনো কাজ। কর্মকর্তা, কর্মচারী আর দালালদের কাছে রীতিমতো অসহায় সেবা প্রত্যাশীরা। ভূমি সংক্রান্ত অফিসের দুর্নীতি নিয়ে দেওয়ানি মনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। গুনে গুনে ঘুষ নেওয়ার এই চিত্র ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়ন ভূমি অফিসের। অফিসটিতে 2 জন কর্মকর্তা থাকার কথা থাকলেও কাজ করছেন অনেকে, যাদের মাধ্যমেই চলে ঘুষ লেনদেন। আর এই অফিসের ভূমি সহকারী কর্মকর্তা ঘুষ নেন বিকাশে। ভূমি অফিসের চেয়ারে বসে ঘুষ লেনদেন করা ব্যক্তি ভিডিও ধারণের বিষয়টি বুঝতে পেরে দ্রুত সটকে পড়েন। ঠিক মতন ভাবে উনি প্রতিবেদন দিচ্ছিলেন না দেওয়ার কারণে পরবর্তীতে ওনার সাথে আমার একবার সরাসরি আমার এক ভাতিজার মাধ্যমে কথা হয়। উনি 1.5 লক্ষ টাকা চায়। আমার এই বিষয়ে আমার বক্তব্য নাই, আমি কোনো কারোর কাছ থেকে কোনো লেনদেন করিনি। ধামরাই সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারী আব্দুর রহমানের অর্থ লেনদেনের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিও ভাইরালের পর অফিসেও অনিয়মিত তিনি। আশুলিয়া এসিল্যান্ড অফিসের ওয়েটিং রুমে বসে কাঁদছেন 50 ঊর্ধ্ব এক নারী। জালিয়াতির মাধ্যমে পাশের জমির মালিক খারিজ করে নিয়ে গেছেন তার জমির একাংশ। হারানো জমি ফিরে পেতে মিসকেস করে আদেশের অপেক্ষায় ঘুরছেন প্রায় 2 বছর। এর মধ্যে বিভিন্ন ব্যক্তিকে দিয়েছেন 40,000 টাকা। তবুও সমাধান না পাওয়ায় খোদ এসিল্যান্ড অফিসে বসেই কাঁদছেন তিনি। হয়রানির ভয়ে সরাসরি ক্যামেরার সামনে কথাও বলতে চান না তিনি। ভুক্তভোগীদের অভিযোগ, আশুলিয়া এসিল্যান্ড অফিসের দালাল সিন্ডিকেট ও অনিয়ম দুর্নীতির মাস্টারমাইন্ড কানুঙ্গো হাবিব টাকা খারিজ সবই আমার নামে, কিন্তু ওই যে খারিজ করে নিয়ে গেছে তারা বেশি। সম্পূর্ণ মিথ্যা কথা। আমার এনে যে সমস্ত লোক আসতেছে বসতেছে, আমি মূল দলিল দেখে সবাই এক করে মিলাই দিতেছি, সঙ্গে সঙ্গে সব সারি দিতেছি। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের ভূমি অফিসে সেবা নিতে আসা ব্যক্তিদের জিম্মি করে জমির খারিজ, মিসকেস, খতিয়ান ফি, রেকর্ড সংশোধন ও নামজারির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন দালাল সিন্ডিকেট। আমি কোনো টাকা পয়সা দিই নাই, আমারটা হচ্ছে আমি 23 সাল থেকে ঘুরতেছি। টাকা না হলে ভূমি অফিসে সেবার কোনো প্রশ্নই আসে না। ওই খালি ঘুরতে থাকবেন, ঘুরতে থাকবেন, চুল পাকাবেন, এই যে আমার মতো চুল পেকে যাবো। আমি দালাল ধরি না, এটা আমার ব্যর্থতা বলতে পারেন। সাভার সচেতন নাগরিক কমিটির প্রতিনিধিরা বলছেন, সুনির্দিষ্টভাবে ভূমি খাতের দুর্নীতিবাজদের সম্পদ সরকারি কোষাগারে আনার পাশাপাশি শাস্তির ব্যবস্থা করা গেলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। ভূমিতে যারা দুর্নীতি করে এরা সুনির্দিষ্টভাবে ধরে এদের সম্পদ যেগুলো করেছে এটা সরকারের কোষাগারে যদি আনা যায় আর তাদের যে শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে ভূমিতে দুর্নীতি বহুলাংশে কমে যাবে। ভূমি খাতে সেবা প্রত্যাশীদের হয়রানি ও দুর্নীতি বন্ধে দুদককে জোরালো পদক্ষেপ নেওয়ার দাবি সচেতন মহলের। দেওয়ানিমন, দেশ টিভি, সাভার। জয়পুরহাটে চিরি নদীর ওপর সদ্য নির্মিত ব্রিজে ফাটল দেখা দিয়েছে। একই সঙ্গে দেবে যাচ্ছে ব্রিজের অংশ। এর জন্য ঠিকাদার ও বরেন্দ্র কর্তৃপক্ষের অনিয়ম দুর্নীতিকে দায়ী করছেন স্থানীয়রা। ঠিকাদারও স্বীকার করেছেন, ব্রিজ নির্মাণে তাদের পূর্ব অভিজ্ঞতা ছিল না। ঠিকাদারকে বিল পরিশোধ করা হলেও বিষয়টি অস্বীকার করছেন নির্বাহী প্রকৌশলী। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্যছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। জয়পুরহাট সদর উপজেলার উত্তর জয়পুর এলাকার চিরি নদীর উপরে 65 ফিট দীর্ঘ একটি সাবমার্সিবল ও ফুটওভার ব্রিজ নির্মাণ করে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ। 2024 সালের 25 মার্চ 72 লাখ টাকার প্রকল্পটি নির্মাণ কাজ শুরু করে রাজশাহীর রফিক অ্যান্ড মিম ব্রাদার্স। নির্মাণ কাজ শেষে বুঝে নেয় বরেন্দ্র কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। কাজ চলাকালীনই বরেন্দ্র কর্তৃপক্ষ 57 লাখ টাকার বিল পরিশোধ করে। বর্তমানে সেতুতে ফাটল দেখা দিচ্ছে এবং দেবে যাচ্ছে, ফলে নদীর দুই পারের মানুষ ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে। দায়ীদের শাস্তির দাবি জানান স্থানীয়রা। আমরা কঠোরভাবে আর বিচার চাই এবং শাস্তির দাবি চাই। এরা কি জন্য এই কাজটা খারাপ করলো? সব গ্রামের মানে সবাই বলেছে, কিন্তু ওরা কাজ করেনি। ওই ঠিকাদার আমাদেরকে মেজাজ দেখাচ্ছে, আপনারা বেশি বুঝেন এরকম বলে। বালুমাটিতে ব্রিজ নির্মাণ করা উচিত হয়নি বলে স্বীকার করেন ঠিকাদারি প্রতিষ্ঠান। ওখানে
বালু মাটিতে ওখানে ব্রিজটা করা উচিত হয়নি। এই অভিজ্ঞতা আমাদেরও ছিল না, অফিসের মনে এই অভিজ্ঞতা ছিল না, যার জন্য ব্রিজটা একটু ক্র্যাক হয়ে গেছে। যেভাবে করলে ব্রিজটা টিকবে সেভাবে আমরা করে দিব। ইতিমধ্যে ঠিকাদারকে 57,73,052 টাকা বিল দেওয়া হয়েছে বলে জানান বিএমডি এর সহকারী প্রকৌশলী। ঠিকাদার প্রাথমিকভাবে কাজ করে সে 57,73,542 টাকার বিল গ্রহণ করেছেন। অবশিষ্ট বিল আমাদের কর্তৃপক্ষ স্থগিত করে দেন। তবে ঠিকাদারকে বিল দেওয়ার কথা অস্বীকার করে অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান বিএমডি এর নির্বাহী প্রকৌশলী। আমাদের উচ্চ পর্যায়ে একটি কমিটি যে ডিজাইন করে দিবেন এবং সেই অনুসারে এখানে ত্রুটিটা সংশোধন করা হবে। এই বিষয়ে যদি কারো কোনো গাফিলতি থাকে তার বিরুদ্ধে যথাযথ প্রমাণ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনগণের টাকায় ব্রিজ নির্মাণের পরপরই এমন ফাটল ও দেবে যাওয়া মেনে নিতে পারছে না স্থানীয়রা, তাই পুনর্নির্মাণ চান তারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। পটুয়াখালীর বনৌজা প্যারেড গ্রাউন্ডে চলছে নৌবাহিনীর 2025 ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। শাকিল, কি কি পর্ব থাকছে এই আয়োজনে, বিস্তারিত জানাবেন। দেখুন, বাংলাদেশ নৌবাহিনীর 2025 সালের যে নবীন নাবিক যারা আছেন তাদের কিন্তু শিক্ষা সমাপনী এবং কুচকাওয়াজ আজকে অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের আয়োজন করা হয়েছে এবং আমরা দেখছি যে এখানে যারা নবীন নাবিক আছে তাদের অভিভাবক সহ আসলে অনেকেই এইখানে এসে উপস্থিত হয়েছেন এবং বাংলাদেশ সরকারের নৌ পরিবহন ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন কিন্তু আজকের এই সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উনি কিন্তু উপস্থিত থাকবেন এবং এখানে আজ 463 জন নবীন নাবিক কিন্তু তাদের শিক্ষা সমাপনী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে যে প্যারেড সেখানে অংশগ্রহণ করবে। আমরা একটু অভিভাবকদের সাথে কথা বলবো এবং আমরা একটু তাদের অনুভূতি জানতে চাইবো যে আপনার যে স্বজন তিনি তো নবীন নাবিক হিসেবে আজকে তার সমাপনী শেষ করছে, আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি। আমার ছোট ভাই এখানে নবীন মানে এই যে বাংলাদেশ নৌবাহিনীতে জব পেয়েছে তার জন্য আমি অনেক গর্বিত। আমি চাই যে ও দেশ ও দেশের মানুষের জন্য কিছু করুক, তাদের সেবায় নিয়োজিত থাকুক সর্বদা, এটাই কামনা করি। আমরা কিন্তু কথা বলছিলাম যে অভিভাবক তাদের সাথে এবং তারা কিন্তু সবাই বলছে যে তারা কিন্তু সবাই আজ গর্বিত এবং যারাই আজকে আসলে এখানে এই সমাপনী কুচকাওয়াজে অংশ নিবে যে সকল নবীন নাবিকরা তারা যাতে দেশ এবং জাতির জন্য যাতে কাজ করে এবং দেশের জন্য যেন সর্বদা নিয়োজিত থাকে এবং নিজের সর্বোচ্চটা দিয়ে যেন নিয়োজিত থাকে সেই আশা প্রকাশ করছে কিন্তু অভিভাবকরা। এছাড়া আজ এই পটুয়াখালীর বানৌজা শেরি বাংলা প্যারেড গ্রাউন্ডে এই নবীন শিক্ষা নবীন যে নাবিক যারা আছে তাদের এই যে সমাপনী অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু নানা ধরনের আয়োজন করা হয়েছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এই অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি আছে তিনি এসে উপস্থিত হবেন এবং এখানে কিন্তু যে কুচকাওয়াজ সেটি কিন্তু শুরু হবে। তো পটুয়াখালী থেকে এতটুকুই ছিল আমার কাছে থাকা সবশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালীর বনৌজায় নৌবাহিনীর শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে আজ, সে নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাকিল মাহমুদ। দেশে প্রায় 5 কোটি মানুষ থাইরয়েডের সমস্যায় ভুগছেন, যাদের 60% রোগী থেকে যান চিকিৎসার বাইরে। সম্প্রতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় প্রতি 2300 শিশুর মধ্যে একজন থাইরয়েডজনিত জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। তাই গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ বিশেষজ্ঞদের। এমন প্রেক্ষাপটে আজ 25শে মে বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব থাইরয়েড দিবস। হাসান আল মাহমুদের রিপোর্ট। নাহিদা সুলতানা মুন্সিগঞ্জের এই স্কুল শিক্ষক গেল কয়েক মাস ধরে ক্লান্তি, দুশ্চিন্তা ও মানসিক বিষণ্ণতায় ভুগছিলেন।
মাসখানেক আগে গলায় ফোলা ভাব দেখে প্রথমে টিউমার জাতীয় কিছু মনে করেন। টের পেলাম যে আমার গলার মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে, ছোট গোলাকৃতি, এরকম আন্দাজ করেই ফার্স্টে আইডেন্টিফাই করে। ধানমন্ডির থাইরয়েড সেন্টারে আসা কেরানীগঞ্জের নাজনীন সুলতানা চিকিৎসা নিচ্ছেন 15 বছর। এই সেন্টারে চিকিৎসা নিতে আসা অধিকাংশ রোগী দীর্ঘমেয়াদে থাইরয়েড সমস্যায় ভুগছেন। তো তখন ওনারা টেস্ট করে বলছে যে না, আপাতত এখনো হয় নাই, কোনো সমস্যা নাই, তবে এটা বারবার একটু চেক আপের মধ্যে থাকতে হবে। তো হাঁটাচলা করতে পারতো না, বসতে পারতো না, পুরো 19 মাসে হাঁটা শিখছে। আমার শরীর দুর্বল লাগে, হাত পা জ্বালাপোড়া করে, তারপর মাথা ঘুরায়, অস্থির ভাব। আমি আজকে 8-9 বছর ধরে এরকম। আগে আর হ্যাংলা আসলাম, আমি ওজন শুধু বাড়তে থাকে, কোনো ওজন কমে না। হাইপোথাইরয়েড ও হাইপার থাইরয়েড দুই ধরনের থাইরয়েড রোগীর উপসর্গের ভিন্নতা থাকলেও দুর্বলতা, মানসিক অবসাদ, অহেতুক দুশ্চিন্তা, হঠাৎ ওজনে বড় পরিবর্তন, মাসিকের ধরনে পরিবর্তন দেখা যায়। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা যায় প্রতি 2300 শিশুর একজনে জন্মগত ত্রুটির জন্য থাইরয়েডই দায়ী। এজন্য গর্ভধারণের আগে ও গর্ভাবস্থায় থাইরয়েড পরীক্ষা বাধ্যতামূলক করার পরামর্শ চিকিৎসকদের। সন্তান গর্ভে চলে এসছে, তাহলে তারা তখন মায়ের অবশ্যই TSH আর T4টা টেস্ট করবে যে তার কোনো থাইরয়েডের অসুবিধা আছে কিনা। যদি তার থাইরয়েডের ডেফিসিয়েন্সি থাকে, মানে হাইপো থাকে অথবা হাইপার থাকে, তাহলে সেই মোতাবেক তাকে চিকিৎসা দিবে গাইনোকোলজিস্ট। দেশে প্রায় 5 কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন, যাদের প্রতি 7 জনের 5 জনই নারী। অসচেতনতায় প্রথমে রোগটি শনাক্ত না হওয়ায় জটিলতা বেড়ে যায় বলে জানান বিশেষজ্ঞরা। যে হাইপোথাইরয়েডে মাসল ওয়েস্টিং হয়, মাসল ওয়েস্টিং যদি খুব সিভিয়ার হয় তখন কিন্তু সেটা ব্যাক করা সম্ভব না। তো এরকম হাইপার সকল ক্ষেত্রেই কিন্তু আপনি আর্লি চিকিৎসা দরকার। একটা জন্মগত ত্রুটি যদি থাকে বা জন্মগত থাইরয়েড যদি থাকে, আপনি যদি 2 সপ্তাহ থেকে 1 মাসের ভিতর তাকে ট্রিটমেন্টের আওতায় না নেন, তাহলে সেই বাচ্চার ব্রেইন কিন্তু কর্মক্ষমতা হারাবে। থাইরয়েড সমস্যায় থাকা 60% মানুষই থেকে যান চিকিৎসার বাইরে। এই অবস্থায় সরকারিভাবে সারা দেশে স্ক্রিনিং প্রোগ্রাম নেয়ার দাবি জানান বিশেষজ্ঞরা। হাসান আল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সারা শহর যখন ঘুমিয়ে থাকে, কারওয়ান বাজার তখন পার করে ব্যস্ত সময়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতা, পাইকার, শ্রমিকের পদচারণায় বাজার সরগরম হয়ে ওঠে। কারওয়ান বাজারে রাতে হাজারো শ্রমিকের উল্টো নিয়মে চলা খবর মোহাম্মদ আবুল বাশারের ক্যামেরায় আরো জানাচ্ছেন এনআই নাহিদ। গভীর রাতের জমজমাট রাজধানীর কারওয়ান বাজার, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা পণ্য নামানোর ব্যস্ততা চারপাশে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতা বিক্রেতা, পাইকার, শ্রমিকের পদচারণায় বাজারও সরগরম হয়ে ওঠে। কর্মব্যস্ততায় শ্রমিকদের যেন দম ফেলবার ফুসরত নেই। যতই রাত বাড়ে ততই তাদের ব্যস্ততা। রাতে 10টা বাজে কাজ করি, আবার দিনে 10টাতে লাগে, এরপরে যায় আবার খানিকান দিনে তো ঘুম উঠতে ধরে না, কমে হয়। ভোলার রফিক মিয়া, যিনি রাজধানীর কারওয়ান বাজারে গেল 28 বছর ধরে নৈশ শ্রমিকের কাজ করছেন, কর্মব্যস্ততার এক ফাঁকে জানাচ্ছিলেন তার নৈশ শ্রমিক জীবনের গল্প। প্রতিদিনে 30 টাকা 40 টাকা মাল বুঝা ধরেন না, 1 মণ মাল নিলে 30 টাকা বা 50 কেজি মাল নিলে 40 টাকা দেয়। খরচ বড় যা ধর না 400-500 থাকে, এই 400-500 ধর না ফ্যামিলি চলে, ফলাফাইন চলে। শুধু রফিক মিয়াই নন, তার মতো কারওয়ান বাজারে প্রায় 3000 শ্রমিক রাতে কাজ করেন, যাদের বলা হয় মিন্তি বা টুকরি শ্রমিক। ধরেন একটা ফোজা আমরা নিতে হয় 120 কেজি 125 কেজি, একটা ফোজা নিয়ে আমরা ফুটে দিয়ে আসি, অথচ 50 টাকা দেয় 100 টাকা দেয় পাইকার। এই বিনিময়ে আমরাই কষ্ট করতেছি, কাজকাম করতেছি। রাতভর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আনা পণ্য পরিবহন করে নৈশ শ্রমিকেরা। রাতের বৈচিত্র্যময় কর্ম অভিজ্ঞতা ও জীবনযাপন নিয়ে জানালেন তারা। প্রতি সিরিয়াল প্রতি ধরেন 200 টাকা, সিরিয়াল আন সিরিয়াল 100 টাকা, 120 টাকা, 150 টাকা। প্রতিদিন 3 টিপ 4 টিপ 5 টিপ মারা যায়, 1000-1200 ইনকাম করা যাও না আসে। রাতের কারওয়ান বাজারকে ঘিরে শ্রমিকদের জীবন সংগ্রাম চলে নিরন্তর। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। নেত্রকোনায় ক্যাভার্ড ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি আঞ্চলিক মহাসড়কে পাবই শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের স্বজনরা জানান, নিজামুদ্দিন নিজে অটোরিকশা চালিয়ে স্ত্রী মেয়ে ও মেয়ের মামাকে নিয়ে ফাজিলপুর বাজারের পাশে ছেলের জন্য পাত্রী দেখতে যান। সেখান থেকে ফেরার পথে ক্যাভার্ড ভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে মারা যান নিজাম ও তার স্ত্রী। গুরুতর আহত হন বাকি দুজন। এই ঘটনায় ক্যাভার্ড ভ্যান চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের আয়োজন চলছে তারুণ্যের উৎসব। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ছোটন সাহা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। ছোটন, আয়োজনে কি কি পর্ব রয়েছে এবং কি কর্মসূচি রয়েছে দিন ভরে আমাদের বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, এসব দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ কোস্টগার্ডের আয়োজনে কিন্তু তারুণ্যের উৎসব চলছে এবং সেখানে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত রয়েছেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা রয়েছেন, তারা এখানে অংশগ্রহণ করেছেন এবং আমরা যেমনটি জেনেছি তরুণ প্রজন্ম দেশের সম্পদ, তাদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীল মনোভাব এবং আদম্য শক্তি পারে একটি নতুন বাংলাদেশ স্বপ্ন পূরণ করতে। বাংলাদেশের ইতিহাস সাক্ষ্য দেয় যে তরুণরা সবচেয়ে বড় পরিবর্তনের প্রবর্তক। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধ এবং সাম্প্রতিক উন্নয়ন যাত্রায় তরুণদের ভূমিকা ছিল অবসরণীয়। তারুণ্যের উৎসব 2025 সেই ঐতিহ্যকে ধারণ করে তরুণদের মধ্যে নতুন উদ্যম সৃষ্টির লক্ষ্যেই কিন্তু এই আয়োজন এবং সেটি কিছুক্ষণ আগে কিন্তু শুরু হয়েছে এবং প্রায় অর্ধ দিবস এই অনুষ্ঠানটি চলবে, যার মধ্যে আজকে মৎস্য সংরক্ষণ কর্মশালা রয়েছে, লিফলেট বিতরণ আছে, সচেতনতামূলক সভা রয়েছে এবং একই সাথে তরুণদেরকে নিয়ে র্যালি রয়েছে এবং তরুণ প্রজন্মকে উজ্জীবিত করার লক্ষ্যেই এই আয়োজন করেছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন এবং এখানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত হয়েছেন এবং আমরা যেমনটি জেনেছি তরুণদের মধ্যে যে সচেতনতা সৃষ্টি সেটি করা হচ্ছে এবং সেটি চলছে এবং দিনব্যাপী কোস্টগার্ডের এই আয়োজন চলবে বলে আমরা এমনটি জেনেছি। তো এ ছিল আমার কাছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের আয়োজনে যে তারুণ্যের উৎসব 2025 চলছে তা নিয়ে সর্বশেষ তথ্য ফিরছি স্টুডিওতে। ছোটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের আর উৎসব যে তারুণ্যের উৎসব চলছে সেই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা। প্রেম, বিরহ, বেদনা ও সাম্যের কবি কাজী নজরুল ইসলাম, যিনি ছিলেন বাংলা সাহিত্য সঙ্গীত এর তথ্য সংস্কৃতির অন্যতম প্রধান পুরুষ। আজ 11ই জ্যৈষ্ঠ এই জাতীয় কবির 126তম জন্মবার্ষিকী। আর এই বিশেষ দিনে বিদ্রোহী কবির জানা অজানা অনেক তথ্য থাকছে সঞ্জিদ আক্তারের রিপোর্টে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, যিনি বিংশ শতাব্দীর অন্যতম প্রধান বাঙালি কবি, উপন্যাসিক, নাট্যকার ও সঙ্গীতজ্ঞ। মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে তার সৃষ্টির যে প্রাচুর্য তা তুলনারহিত। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি, বাংলাদেশের জাতীয় কবি। শনিবার 24 মে তার 126তম জন্মবার্ষিকী। বরাবরই সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয় নজরুল জয়ন্তী। দিনের শুরুতেই কবির অগণিত অনুরাগী ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মসজিদের পাশে তার অন্তিম শয্যায় পুষ্পস্তবক অর্পণ করে কবি শ্রদ্ধা নিবেদন করে থাকেন। কাজী নজরুল ইসলামের জীবন ছিল বেশ ঘটনাবহুল। 1899 সালে 24 মে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাকনাম দুঃখ মিয়া। পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহিদা খাতুন। পিতা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম। অভাব অনটন ছিল তার নৃত্যসঙ্গী। শৈশব থেকেই লেটো দলের বাদক, রুটির দোকানের শ্রমিক, এভাবে পেরিয়ে গেছে তার শৈশব কৈশোর। পরে কাজ করেছেন সৈনিক হিসেবে, সাংবাদিকতা করেছেন, কাজ করেছেন HMB ও কলকাতা বেতারে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে পথে নেমেছেন, পাশাপাশি সাহিত্য সাধনাটাও ছিলই। শাসকের কোপানলে পড়েছেন, কারারুদ্ধ হয়েছেন, কিন্তু নত হয়নি নজরুলের উচ্চশির। 1941 সালে শেষ দিকে অসুস্থ হয়ে পড়েন তিনি। 1 বছরেরও বেশি সময় ধরে চিকিৎসা চলে লুম্বিনী পার্ক ও রাঁচি মেন্টাল হসপিটালে। পরে 1953 সালে ইংল্যান্ড ও জার্মানিতে পাঠানো হয় তাকে। এই সময়ে একেবারেই বাকশক্তি হারিয়ে ফেলেন তিনি। ফলে 1953 থেকে 1972 সাল পর্যন্ত অসুস্থ অবস্থায় নীরবে নিভৃতে কাটে তার জীবন।
1972 সালে 24 মে কাজী নজরুল ইসলামের জন্মদিনে তাকে জাতীয় কবির মর্যাদা ভূষিত করা হয়। কবির চল 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 উর্দু ভবনে বাজে মাদলকে সামরিক সঙ্গীত হিসেবে নির্বাচিত করে তাকে সম্মানিত করা হয়। 1976 সালের 29 আগস্ট পিজি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর কবির ইচ্ছা অনুযায়ী তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন গানের বুলবুল কবি কাজী নজরুল ইসলাম। সানজিদ আক্তার, দেশ টিভি।